হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বহুল চর্চিত বিষয় হলো রাম মন্দির। চলো আমরা এই ভিডিওতে রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে আসি। বলা হয়ে থাকে গুপ্ত বংশের মহাকবি কালিদাস এই অযোধ্যার কাহিনী তার রঘুবংশ নামে লিখে গিয়েছিলেন। চীনের ভিক্ষুক ফাহিয়েনও অযোধ্যার রাম মন্দিরের সাথে অনেক বৌদ্ধ মঠ থাকার কথাও বলেছিলেন। সপ্তম শতাব্দীতে হিউয়েন সাংও এসেছিলেন। সে বলেছিলেন এখানে প্রায় 20টি বৌদ্ধ মঠ ছিল এবং প্রায় 300 বৌদ্ধ সন্ন্যাসী এখানে থাকত এবং এখানে হিন্দুদের অতি পুরনো রাম মন্দির ছিল, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পুজো দেওয়ার জন্য আসত। 120 শতাব্দী নাগাদ উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্য এক শিকারে এসেছিলেন এই অযোধ্যা নগরীতে এবং এখানে সে কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হন। তারপর সে কিছু যোগী সাধুদের সাথে কথা বলে জানতে পারেন যে স্থানে সে অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন সেটা আসলে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থান। এটা জানার পর তিনি আবার অযোধ্যায় ফিরে এসে কালো পাথরের 84টা স্তম্ভ দিয়ে রাম জন্মভূমিতে একটি মন্দির স্থাপন করেন এবং পরবর্তীতে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পান। 11 শতাব্দী নাগাদ কনৌজের রাজা জয়চাঁদের শাসন চলছিল। তিনি অযোধ্যায় রাম মন্দিরের সম্রাট বিক্রমাদিত্যের প্রশস্তি সরিয়ে নিজের নাম লিখে দিয়েছিলেন। পানিপথের যুদ্ধের পর রাজা জয়চাঁদও নিশ্চিহ্ন হয়ে যান এবং এরপর ভারত ও বিদেশি আক্রমণ বেড়ে যায়। কাশী, মথুরা, অযোধ্যায় ভীষণ রকমের লুটপাট চালায়। এখানকার পূজারীদের নির্মমভাবে হত্যা করে মূর্তি ভেঙে দেয়। এত আক্রমণের পরেও অযোধ্যার রাম মন্দির 1400 শতাব্দী পর্যন্ত বেশ ভালোভাবেই টিকেছিল। ইতিহাসবিদরা মনে করেন যে সিকান্দার লোদি শাসন রাজত্বে অযোধ্যার রাম মন্দির টিকেছিল। একসময় পুষ্যমিত্র শুঙ্গ এই মন্দিরের সংস্কার করেছিলেন এবং তিনি যে এটা তৈরি করেছিলেন তা তার অযোধ্যা শিলালিপি থেকে পাওয়া যায়। পরবর্তীতে দিল্লি লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি বাবরের সাথে প্রথম পানিপথের যুদ্ধ হয় এবং যুদ্ধের ফলাফল হিসাবে ইব্রাহিম লোদি চূড়ান্তভাবে পরাজিত হয়। জাহিরুদ্দিন মুহাম্মদ বাবর এই যুদ্ধে জয়লাভ করেন। এই পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাবরই ছিল মুঘল বংশের প্রতিষ্ঠাতা। 1528 সালে এই রাম জন্মভূমিতে মন্দির ধ্বংস করেন। সেখানে বাবরের অন্যতম সেনাপতি মীর বাকি এখানে বাবরি মসজিদ তৈরি করেন। এই মসজিদের পাশেই কিছুটা জায়গা ফাঁকা ছিল যেখানে পরবর্তীতে হিন্দুরা পূজা অর্চনা করে এবং এই জায়গার নাম রাখা রামচাবুতারা। এই যে রামচাবুতারা এরও একটি ইতিহাস আছে, চলুন জেনে আসি সেই ইতিহাসটা কি। 1717 সালে জয়পুরের রাজা জয় সিং এই বাবরি মসজিদ ও তার আশেপাশের জমি দখল করেছিলেন এবং আপ্রাণ চেয়েছিলেন সেখানে পুনরায় রাম মন্দির নির্মাণ করা যেতে পারে কিনা, কিন্তু অনেক চেষ্টা করেও সে মন্দির নির্মাণ করতে পারেনি। তিনি মন্দিরের পাশে এক জায়গায় রাম চবুতরা নির্মাণ করেন যাতে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি যারা শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা আছে তারা যেন এই জায়গায় প্রভু শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা করেন। এই রামচাবুতরা মুখ্য গম্বুজ থেকে মাত্র 150 ফুট দূরে। 1858 সালে মহন্ত রঘুবীর দাস রামচাবুতরা মন্দিরের নির্মাণ করার জন্য ফৈজাবাদ কোর্টে আপিল করেছিলেন, কিন্তু কোর্ট তার এই আপিলের মান্যতা দেয়নি। সাল 1950 গোপাল বিরাজ দাস এবং রামচন্দ্র দাস ধাঁচির ভিতরে মন্দির প্রতিষ্ঠা ও প্রতিমা এইখানে রাখার জন্য ফিরোজাবাদ কোর্টে 2টি আপিল করেছিলেন। 1959-এ নির্ময়ী আখাড়া আবার আরেকটি আপিল দাখিল করেন। এর জবাবে ইউপির সুন্নি মুসলমানরা বিবাদমান জায়গা থেকে প্রতিমা সরানোর জন্য আপিল করেন। এরপর আসি 1980 খ্রিস্টাব্দে। এই 1980 খ্রিস্টাব্দে রাম মন্দির একটি গুরুত্বপূর্ণ বছর। এই ঢাঁচিকে একটি বিবাদমান জায়গা ঘোষণা করে তালা লাগিয়ে দিয়েছিলেন। ঢাঁচিতে নামাজ পড়াও বন্ধ হয়ে গেছিল, কিন্তু বাইরে রামচাবুতারায় পূজা অর্চনা চলতে লাগলো। অভিরাম দাসকে সবাই সন্দেহ করতে লাগলো। সবাই বলল যে অভিরাম দাস মূর্তিটি মসজিদের ভিতর রেখেছিলেন এবং পরে এর জন্য এফআইআরও হয়েছিল। এই খবর তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কানেও পৌঁছে গিয়েছিল। ছিলেন যে এর জন্য হয়তো পরে অনেক ঝামেলা হতে পারে এবং তিনি সংশয় ছিলেন যে এর জন্য হয়তো পরে অনেক মুশকিল হবে। তখন সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কে নায়ার। গভর্নমেন্ট একটি অর্ডার দিয়েছিলেন যে কে নায়ারকে ওই প্রতিমা ওখান থেকে সরানোর জন্য। কে নায়ার বলেছিলেন যে তিনি রিজাইন দিতেও প্রস্তুত, কিন্তু ওই কাজ তিনি কখনোই করতে পারবেন না। কে নায়ার রিজাইন দিলেও তা গ্রহণ করেনি তৎকালীন সরকার। এরপর ভিএসপি মানে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির করার জন্য 3টি যুক্তি দাখিল করেছিলেন। নাম্বার 1, যেখানে বাবরি মসজিদ আছে সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থান। নাম্বার 2, ওই স্থানে একটি হিন্দু পৌরাণিক মন্দির ছিল যা হিন্দুদের জন্য প্রয়োজনীয়। নাম্বার 3, বাবর এই মন্দির ভেঙেছিলেন একটি মসজিদ তৈরির জন্য। ভিএসপি এই রাম মন্দির তৈরির জন্য তখন দেশব্যাপী একটি আন্দোলনও করেছিল। এই মন্দির মসজিদ ভাগাভাগির জন্য তৎকালীন হিন্দু হোক বা মুসলমান হোক কেউই কিন্তু সেরকম খুশি ছিলেন না। রাজীব গান্ধী সরকার হিন্দুদের খুশি করার জন্য নতুন পদ্ধতি খুঁজতেছিলেন এবং অবশেষে 1986 সালে তখন উমেশ দণ্ড একটা লিগ্যাল কেস করেছিলেন এই বলে যে রাম মন্দিরে কেন তালা ঝুলানো হবে, পূজা অর্চনা মন্দিরের হওয়াই উচিত এবং 2-3 জন ব্রাহ্মণই নয় বরং সবার জন্য রাম মন্দিরের দরজা খুলে দেয়া। সুযোগ বুঝে এই মন্দিরে তালা খুলে দেন এবং ওই বছরই
দূরদর্শনে টিভিতে রামায়ণ দেখানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। সমস্ত দেশব্যাপী রামায়ণের প্রতি শ্রদ্ধা ভক্তি অনেক বেড়ে যায়। এমনকি তখনকার মানুষ টিভি সিরিয়ালে এই রামায়ণ দেখার সময় তারা জুতো পর্যন্ত পরতেন না। কিছুদিন পর রাজীব গান্ধী সরকার ভিএসপিকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন রাম মন্দির তৈরির জন্য। এবং এই রাম মন্দিরের সাথে সাথে ভিএসপি এর উত্থান শুরু হয়। এই উত্থানের সাথে ওতপ্রোতভাবে যার নাম জড়িত তিনি হলেন লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণী একটি ভালো সিদ্ধান্ত নিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রত্যেকটা গ্রামে যাবেন এবং গিয়ে এই রাম মন্দির সম্পর্কে সবাইকে সচেতন করবেন। এই ব্যাপারে তৎকালীন বিজেপি লিডার প্রমোদ মহাজনের সাথেও আলোচনা করেছিলেন এবং ঠিক হলো এই যাত্রা হবে গাড়িতে। রথযাত্রা শুরু হবে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত। এই রথযাত্রা নিয়ে তখন অনেক সমালোচনা হয়েছে, শুধু তাই নয়, অনেক দাঙ্গাও হয়েছিল, প্রচুর মানুষও মৃত্যুও হয়েছিল এই দাঙ্গায়। কিন্তু এই রথযাত্রা সম্পন্ন হয়নি। লালু প্রসাদ যাদব লালকৃষ্ণ আডবাণীকে গ্রেপ্তার করেছিলেন। এই গ্রেপ্তারের জন্য বিজেপির সাপোর্ট ছেড়ে দিয়েছিল ও সরকারই পড়ে গিয়েছিল। তখন নতুন পিএম হয়েছিলেন পিভি নরসিংহ রাও এবং উত্তরপ্রদেশে বিজেপি সরকার হয়েছিল। এই উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসায় সবাই মনে করেছিলেন যে নিশ্চয়ই সবাই রাম মন্দিরের পক্ষেই হবে। এর জন্য অযোধ্যায় লাখ লাখ লোকের সমাগম হয়েছিল। কিছু মানুষ বাবরি মসজিদের কাছেই সরকারি জমিতে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও এই ঘটনার জন্য একটু সংকুচিত ছিলেন। এমনকি তিনি 3 মাস সময়ও নিয়েছিলেন যে এই ঘটনাটা যাতে সমাধান করা যায়। 6 ডিসেম্বর 1992 সব কিছু আউট অফ কন্ট্রোল চলে যায়। বাবরি মসজিদ ভাঙা হয়। বাবরি মসজিদের এই ঘটনার পর এলাহাবাদ হাইকোর্টে অনেক পার্টিশন শুনেছিলেন। 11 বছর পর্যন্ত এই পার্টিশনের মামলা চলেছিল। এই 1992 এর পর থেকে পরবর্তী আজকে রাম মন্দির তৈরি পর্যন্ত আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে পার্ট 2 তে তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো। তো বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তীতে। থ্যাংক ইউ।